আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে potentiometric titration of more salt solution against standard dichromate solution. এই পার্টিকুলার কাজটাতে আমরা দুটো জিনিস বের করব। একটা হচ্ছে একটা আননোন মোর সল্টের স্ট্রেংথ বার করতে পারি, তাহলে এখান থেকে আমরা বার করব আননোন মোর সল্ট সলিউশনের স্ট্রেংথ। আর কি বার করতে পারি? আর যেটা বার করতে পারি সেটা হচ্ছে E0 ferric ferrous। তাহলে এই দুটো কাজ আমরা এখান থেকে করব। এই কাজটা করার জন্য আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে গিয়ে একটা ফেরিক ফেরাক্স সিস্টেমকে আমরা কাপল করব একটা রেফারেন্স ইলেকট্রোডের সাথে। এখানে আমরা রেফারেন্স ইলেকট্রোড হিসেবে স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোড ইউজ করব। তাহলে দেখা যাক সেলটাকে কিরকম দেখতে হবে। লেফট হ্যান্ড সাইডে আমাদের থাকবে স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোডটা, প্ল্যাটিনাম, মার্কারি, মার্কারি অবশ্যই লিকুইড স্টেটে, তারপরে Hg2Cl2, এগুলো তোমরা জানো মোটামুটি, তবু একবার একটু বলে দিচ্ছি। তারপর KCl, KClটা স্যাচুরেটেড এবং অ্যাকুয়াস সলিউশনে রয়েছে। আমরা লিকুইড জাংশন পোটেনশিয়াল এলিমিনেট করছি সল্ট ব্রিজ দিয়ে, সেই জন্য এই সিম্বলটা ইউজ করেছি। এরপরে ফেরিক ফেরাস সিস্টেমটা থাকছে, ফেরাস সেটাও অ্যাকুয়াস স্টেটে, ফেরিক সেটাও অ্যাকুয়াস স্টেটে, এবং ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট মেইনটেইন করার জন্য আমাদের প্ল্যাটিনাম ইলেকট্রোড ইউজ করা হচ্ছে। তাহলে এই হচ্ছে কি আমাদের সেলটা। এখানে এই যে সল্ট ব্রিজটার কথা বললাম আমরা এখন জেনারেলি যে সল্ট ব্রিজটা ইউজ করি সেটা হচ্ছে আগার পটাশিয়াম নাইট্রেট সল্ট ব্রিজ। এই সল্ট ব্রিজটার সুবিধা হচ্ছে আমরা বোথ ডাইক্রোমেট মোড এবং সিলভার নাইট্রেট KCl দুটো সিস্টেমের জন্যই এই সল্ট ব্রিজটা ইউজ করতে পারি। তাহলে লিকুইড জাংশন পোটেনশিয়াল আমরা এলিমিনেট করছি আগার এবং পটাশিয়াম নাইট্রেট সল্ট ব্রিজ দিয়ে। এবার দেখা যাক হাফ সেল রিঅ্যাকশন গুলো কি হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে প্রথমে লিখি আমরা লেফট হ্যান্ড ইলেকট্রোডটার জন্য, মানে স্যাচুরেটেড ক্যালোমেল থেকে যেটা আমরা রিঅ্যাকশন পাচ্ছি তার জন্য কি হচ্ছে টুয়াইস Hg লিকুইড স্টেটে প্লাস টুয়াইস Cl মাইনাস, এটা অ্যাকুয়াস স্টেট থেকে আসছে, এখান থেকে আমরা পাচ্ছি Hg2Cl2 সলিড স্টেট প্লাস দুটো ইলেকট্রন। আর রাইট হ্যান্ড ইলেকট্রোডে কি হবে, এখানে ফেরিক একটা ইলেকট্রন নেবে, নিয়ে ফেরাস স্টেটে যাবে। তাহলে ওভারঅল রিঅ্যাকশনটা হচ্ছে, যেহেতু এখানে দুটো ইলেকট্রন আছে, এখানেও দুটো ইলেকট্রন না থাকলে ক্যান্সেলড আউট হয় না, তাহলে পুরোটাকেই আমরা 2 দিয়ে ইনটু করে দিচ্ছি। ওভারঅল রিঅ্যাকশনটা হচ্ছে 2Hg প্লাস 2Cl মাইনাস প্লাস 2 ফেরিক আয়ন, এখান থেকে পাওয়া যাবে Hg2Cl2 প্লাস টুয়াইস ফেরাস। তাহলে এবার এই পার্টিকুলার রিঅ্যাকশনটা তো আমরা পেলাম। এবার দেখা যাক এই যে সেলটা তৈরি হয়েছে, এই সেলটার সেল ইএমএফটা কি করে পাবো। ই সেলকে যদি আমরা ইএমএফ অফ দ্য সেল বলি, তাহলে সেটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে যে ইলেকট্রোড রয়েছে তার রিডাকশন পোটেনশিয়াল মাইনাস লেফট হ্যান্ড সাইডে যে ইলেকট্রোড রয়েছে তার রিডাকশন পোটেনশিয়াল। রাইট হ্যান্ড সাইডে কে রয়েছে, আমাদের ফেরিক ফেরাস সিস্টেমটা রয়েছে, তাহলে ই ফেরিক ফেরাস মাইনাস ই স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোড, SC ই দিয়ে আমরা স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোডকে ডিনোট করি।
তাহলে এই E ferric ferrous সিস্টেমটা নাস্ট ইকুয়েশন থেকে আমরা এটাকে ভেঙে লিখতে পারি as equal to E0 ferric ferrous plus RT by NF ln activity of oxidized form মানে activity of ferric by activity of ferrous ion minus ESE. এবার আমরা নরমালি যখন এই কাজটা করি নাস্ট ইকুয়েশনে তখন আমরা ধরে নিই টেম্পারেচারটাকে as 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 298 কেলভিন আর আর এর ভ্যালু তো আমরা জানি 8.314 এফ কে যদি 96500 লেখা হয় এবং এই ln টার্মটাকে যদি আমরা লগে কনভার্ট করে দিই তাহলে এটা এসে যাচ্ছে as equal to 0.0591 বাই এনটা তো এখানে 1ই আর lnটা লগ হয়ে যাচ্ছে যেহেতু সিস্টেমটা ডাইলিউট সলিউশন সুতরাং অ্যাক্টিভিটিটাকে আমরা কনসেন্ট্রেশন দিয়ে রিপ্লেস করতে পারি তাহলে কনসেন্ট্রেশন অফ ফেরিক আয়ন বাই কনসেন্ট্রেশন অফ ফেরাস আয়ন মাইনাস ESE. একটা গিভেন রিঅ্যাকশন যখন চলছে যদি টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে যেহেতু ESE টা এবং E0 ফেরিক ফেরাসটা কনস্ট্যান্টই থাকবে তাহলে ওভারঅল এই যে E সেলটা এটা নির্ভর করছে কিসের উপর না শুধু এই ফেরিক আয়ন আর ফেরাস আয়নের কনসেন্ট্রেশনের রেশিওর উপরে তাহলে আমরা যদি একটা সিস্টেম নেই যেখানে আমরা ধরা যাক মোর সলিউশন নিয়েছি একটা মোটামুটি রাফলি n/10/n/20 কনসেন্ট্রেশনের এর মধ্যে আমরা ডাইক্রোমেট দিচ্ছি তাহলে ডাইক্রোমেট যখন আমরা ড্রপ ওয়াইজ অ্যাড করব তাহলে কি হবে আমাদের ফেরাসটা মোরের ফেরিকে কনভার্টেড হয়ে যাবে আর ফেরিক বাই ফেরাসের রেশিওটা ইনক্রিজ করতে থাকবে যত এই ফেরিক বাই ফেরাসের রেশিওটা ইনক্রিজ করতে থাকবে তত আমাদের ই সেলের ভ্যালুটা বাড়তে থাকবে তাহলে আমাদের রিঅ্যাকশনটা কি ডাইক্রোমেটের সাথে Cr2O7 2- প্লাস ফেরাস এই রিঅ্যাকশনটা হয় অ্যাসিডিক মিডিয়ামে এখান থেকে পাওয়া যাবে আচ্ছা ইকুয়াল টু সাইন দিলাম যখন তাহলে আমাকে তো ব্যালেন্স করতে হবে প্লাস ফেরিকে কনভার্টেড হয়ে যাচ্ছে আর জল এটা মোটামুটি এরকম 14H+ লাগবে 6 ফেরাস যখন কেন 6 ফেরিক আর ক্রোমিয়াম লাগছে দুটো আর জল লাগছে 7 তাহলে এটা হচ্ছে কি ডাইক্রোমেট আর মোরের মধ্যে রিঅ্যাকশন যেটা এবার আমরা তো কি বললাম যে আমরা এই রিঅ্যাকশন থেকে দুটো জিনিস বার করব একটা হচ্ছে কি E0 ফেরিক ফেরাস আর একটা হচ্ছে কি মোরের কনসেন্ট্রেশন তো খুবই সোজা আমরা যদি এরকম একটা গ্রাফ করি যেখানে নাম্বার অফ ড্রপস অফ ডাইক্রোমেট থাকবে হচ্ছে x অ্যাক্সিসে আর EMF টা থাকবে y অ্যাক্সিসে আমাদের মোটামুটি গ্রাফটার নেচারটা এইরকম হয় এইটা হচ্ছে রাফলি আমাদের ইকুইভ্যালেন্স পয়েন্ট মানে যেখানে পুরো ফেরাস আয়নটা কনভার্টেড হয়ে গেছে ফেরিক আয়নে তাহলে এই করেসপন্ডিং নাম্বার অফ ড্রপস অফ ডাইক্রোমেটটা জানতে পারলে যেহেতু ডাইক্রোমেটের স্ট্রেংথটা আমাদের জানা আছে V1x1 equal to V2s2 এই ফর্মুলাটা ইউজ করলেই আমরা মোর সলিউশনের স্ট্রেংথটা পেয়ে যাব আর আমরা কি জানতে চাইছি আরেকটা যেটা জানতে চাইছি সেটা হচ্ছে গিয়ে E0 ফেরিক ফেরাস তার জন্য কি করব আমাদের যে ইকুয়েশনটা আরেকবার একটু দেখি এই সেলটা কি ছিল এই সেলটা ছিল হচ্ছে গিয়ে E0 ফেরিক ফেরাস প্লাস 0.0591 লগ ফেরিক এর কনসেন্ট্রেশন বাই ফেরাসের কনসেন্ট্রেশন মাইনাস ESE এবার হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট মানে তো পুরো ফেরাসটাই ফেরিকে কনভার্টেড হয়ে গেছে হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট হচ্ছে কি সেই জায়গাটা যেখানে ফেরিকের কনসেন্ট্রেশন আর ফেরাসের কনসেন্ট্রেশনটা এক তাহলে এই দুটো কনসেন্ট্রেশন যদি এক হয় তাহলে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে তাহলে আমাদের পড়ে থাকছে কি না at half equivalence point মানে যেটাকে যদি আমি E half দিয়ে ডেজিগনেট করি E half equal to E0 ফেরিক ফেরাস minus ESE এবার একটা given temperature ESE এর ভ্যালু আমাদের জানা so we have
E half equal to যেখানে E half হচ্ছে গিয়ে E cell at half equivalence point equal to E0 ferric ferrous minus ESCE। তাহলে E half আমাদের জানা, ESCE আমাদের জানা, সুতরাং E0 ferric ferrous আমরা বের করে নিতে পারবো। নেক্সট আমরা একটু দেখবো যে পোটেনশিওমিটারটা কিরকম দেখতে, কিভাবে সেটা নিয়ে আমরা কাজ করব, আর তারপরে এক্সেলে কিভাবে ক্যালকুলেশনটা করা যাবে সেটা আমরা দেখে নেব। এটা হচ্ছে পোটেনশিওমিটার। এখানে সলিউশনের পোটেনশিয়াল মাপা হয়। তো এই পোটেনশিয়াল মাপার জন্য আমরা জানি যে কোনো একটা সার্কিট কমপ্লিট করতে গেলে মিনিমাম একটা ইলেকট্রোলাইট সলিউশন আর দুটো ইলেকট্রোড লাগে। তো আমাদের যে এক্সপেরিমেন্ট যে দুখানা আছে, একটা মোড ডাইক্রোমেট টাইটেশন আর একটা হচ্ছে সিলভার নাইট্রেট যে KCl। তো সেই দুটো আমরা এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা মাপব। তো প্রথমে আমি ইনস্ট্রুমেন্টের সম্বন্ধে বলি যে এই ইনস্ট্রুমেন্টে ক্যালিব্রেট আছে কিনা, সেটা যে পোটেনশিয়ালটা এখানে মাপা হয় সেটা ওয়েস্টার্ন ক্যাডমিয়াম সেলের পোটেনশিয়ালের এগেনস্টে মাপা হয় এবং তার স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালটা হচ্ছে 1.018। সেটা আমাদের এখানে আছে। যদি না থাকে সেখানে এই একটা নব আছে, এই নবটা ঘুরিয়ে 1.08 আমি জাস্ট ফিঙ্গার দিয়ে এটা ঘুরিয়ে 1.08 করে নিলাম, তাহলে এটা ক্যালিব্রেটেড অবস্থায় আছে। এখানে দুটো ইলেকট্রোড, এইটা হচ্ছে তোমার ক্যালোমের ইলেকট্রোড, ঠিক আছে, আর এটা হচ্ছে প্ল্যাটিনাম ইলেকট্রোড। তো আমরা এই ক্যালোমেল ইলেকট্রোডটা আমরা এই স্যাচুরেটেড KCl এর মধ্যে ডিপ করা আছে এবং এইখানে যে প্ল্যাটিনাম ইলেকট্রোড যেটা যে সলিউশনে আমরা এই পোটেনশিয়ালটা মাপবো সেই সলিউশনের মধ্যে ডিপ করা আছে এবং এই দুটো সলিউশনকে সল্ট ব্রিজ দিয়ে কানেক্ট করা আছে টু ইলিমিনেট দ্য পোটেনশিয়াল জাংশন। এই আমাদের সেটআপ। এখানে আমরা 10 ml মোট সলিউশন নিয়েছি। এই 10 ml মোট সলিউশন নিয়ে এতে আমরা দেখব যে ইলেকট্রোডটা পুরো ডিপ করছে কিনা। যদি ডিপ না করে তো আমরা এর মধ্যে 2 সালফিউরিক অ্যাসিড এতে আমরা অ্যাড করে দিয়েছি। 10 ml যেহেতু 10 ml পুরোটা ডিপ করছে না, সেহেতু আমরা একটু 2 অ্যাসিড ডিপ করে দিয়েছি, সেই জন্য এটা ভলিউমটা এখন 20 ml এর একটু ওপরে রয়েছে। ওকে, দেখো এবার আমরা টাইটেশনে যাচ্ছি। টাইটেশনের শুরুতে আমরা প্রথমে এখনো পর্যন্ত আমরা এই মোট সলিউশনের মধ্যে ডাইক্রোমেটটা দিইনি। তা আমরা এখন ডাইক্রোমেট না দেওয়া অবস্থায় মানে জিরো আমরা ড্রপ ওয়াইজ দেবো এবং রিডিংটা নোট ডাউন করব। তো যখন ড্রপ দিইনি মানে জিরো ড্রপ অফ ডাইক্রোমেট অ্যাডেড, তখন কত রিডিং সেটা আমরা দেখব। তো দেখি ডাইক্রোমেট টাইটেশনে আমরা ডাইক্রোমেট অ্যাড না করা অবস্থায় আমরা যখন সলিউশনের মধ্যে এই প্ল্যাটিনাম ইলেকট্রোডটা ডিপ করলাম এবং এটা সল্ট ব্রিজ দিয়ে কানেক্ট করলাম, আমরা দেখে নিচ্ছি যে জিরো ড্রপ ডাইক্রোমেটে তার রিডিং এসেছে 0.322 ভোল্ট। এটা কিন্তু ভোল্ট, ঠিক আছে। তোমরা যদি মিলি ভোল্টে লেখো তখন কিন্তু তাহলে ওটা 322 মানে 322 মিলি ভোল্ট লিখতে হবে। ওকে, এরপরে আমি আস্তে আস্তে এতে ড্রপ ডাইক্রোমেট আমরা অ্যাড করব। প্রথমে ধরো আমি 2 ড্রপ অ্যাড করলাম, দিয়ে আমি সেট করলাম। সাবধানে সেট করতে হবে সেটা যাতে এটা ভেঙে না যায়। দেখো এটা চেঞ্জ করে গেল 322 থেকে এটা পোটেনশিয়ালটা বেড়ে হলো 0.337 ভোল্ট, ঠিক আছে। এইভাবে আমরা
এতে ড্রপ অ্যাড করব। আমরা প্রথম দিকে 4 ড্রপ করে 4 ড্রপস অ্যাড করব। 4 ড্রপস 1 2 3 4 আমরা এই 4 ড্রপস অ্যাড করলাম। রিডিংটা বাড়তে থাকবে, এইভাবে চলবে। আমরা মোটামুটি 4.4 বা 4.5 কাছাকাছি আসার পর থেকে আমরা 1 ড্রপ করে দেবো। দেখো এখন বেড়ে গেছে। এইভাবে বাড়তে 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 যখন এটা 4.4 বা 4.5 কাছাকাছি আসবে তখন থেকে আমরা 1 ড্রপ দেবো। তারপরে দেখা যাবে যে এটা একটা শার্প চেঞ্জ হবে, হয়ে গিয়ে তারপর 0.6 কাছে চলে যাবে। তারপর থেকে আমরা 4খানা রিডিং নিয়ে আমরা এভাবে বন্ধ করে দেবো। এই হচ্ছে তোমার মোট ডাইক্রোমের টাইট্রেশন। এরপরে আমরা ক্যালকুলেশন করব, সেটা তোমার ক্যালকুলেশন পার্টে ওটা আমরা বলবো। এই এক্সপেরিমেন্টের কাজটা হয়ে গেলে আমরা এবার আমাদের যে কাজ, যে আমরা যে ড্রপ অ্যাড করলাম সেই 1 ড্রপ ডাইক্রোমেটের ভলিউম কত সেটাকে আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে না, আমরা 50 ড্রপস, ধরো আমার এখানে 30তে ডাইক্রোমেটের লোয়ার মিনিসকাসটা রয়েছে, আমি এইভাবে ড্রপ এইখানে দিলাম 1 2 3 4 এইভাবে 50 ড্রপস আমরা কাউন্ট করব। ধরো 50 ড্রপসে এর যা ভ্যালু আসবে, যদি 2 ml হয় তাহলে 50 ড্রপস সমান 2 ml, তাহলে 1 ড্রপ সমান কত সেটা আমরা এখান থেকে ক্যালকুলেট করে নেব। এটা আমাদের ক্যালকুলেশনের সময় আমরা সেই 1 ড্রপের ভলিউম কত সেটা আমরা ইউজ করব। সিমিলারলি আমরা যখন সিলভার নাইট্রেট KCl কাজটা করব তখন আমাদের একই রকম টাইট্রেশন। তার আগে একটা কথা আমি বলতে ভুলে গেছি, এখানে যে সলব্রিজটা ব্যবহার করেছি এই সলব্রিজটা ডাইক্রোমেট, মোট ডাইক্রোমেট সলিউশনের জন্য আমরা KCl সলব্রিজ ব্যবহার করতে পারি, অ্যামোনিয়াম নাইট্রেট সলব্রিজ ব্যবহার করতে পারি। কিন্তু আমরা যদি KCl সলব্রিজ ব্যবহার করি তাহলে সেই সলব্রিজ দিয়ে শুধুমাত্র এই এক্সপেরিমেন্টটাই হবে, সিলভার নাইট্রেট KCl যে টাইট্রেশন সেটা হবে না। আর আমরা যদি পটাশিয়াম নাইট্রেট সলব্রিজ ব্যবহার করি তাহলে সেই সলব্রিজ দিয়ে দুটো এক্সপেরিমেন্টই করা যাবে। তাহলে পটাশিয়াম নাইট্রেট সলব্রিজ যদি বানিয়ে রাখা যায় তাহলে সুবিধে সেই সলব্রিজ দিয়ে দুটো কাজই করা যাবে। এই এক্সেল শিটটাতে আমরা ডাইক্রোমেট মোর পোটেনশিওমেট্রিক টাইট্রেশনের ক্যালকুলেশন এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো স্টাডি করব। এখানে আমাদের এক্সপেরিমেন্টাল ডেটাগুলো সব নোট করা আছে। দেখো টেম্পারেচার নোট করা আছে, ভলিউম অফ মোর সলিউশন নোট করা আছে, ডাইক্রোমেটের স্ট্রেংথ নোট করা আছে, আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, টোটাল নাম্বার অফ ড্রপস অফ ডাইক্রোমেটের এগেইনস্টে মেজার্ড EMF গুলো নোট করা আছে। প্রথম কাজ আমাদের হচ্ছে গিয়ে এই টোটাল নাম্বার অফ ড্রপস অফ ডাইক্রোমেটের সাথে EMF এর গ্রাফটা প্লট করা। স্ক্যাটার গ্রাফ উইথ স্মুথ কার্ভ এটা আমরা করব। এখানে দেখো আমরা যদি y অ্যাক্সিসটাকে একটু ফরম্যাট করি তাহলে আমাদের গ্রাফটা একটু স্প্রেড করে যাবে। মিনিমাম ভ্যালুটা যেহেতু লোয়ার রেঞ্জের ভ্যালুগুলোর আমাদের অত দরকার নেই, 0.3 ভোল্ট নিলেই অনেক বেটার গ্রাফ পাই আমরা। যা যা ডিলিট করা সেগুলো তো ডিলিট করেই দেব। এছাড়া লেআউটে গিয়ে অ্যাক্সিস টাইটেলস গুলো তোমরা তো অলরেডি দিতে শিখেই গেছো। প্রথমে x অ্যাক্সিস টাইটেলকে টোটাল নাম্বার অফ ড্রপস অফ ডাইক্রোমেট লিখতেও পারো, আবার আমার মতো ফাঁকিবাজি করে কপি পেস্টও করতে পারো। যেহেতু একটু বড় করে রেখেছি এটা দেখার সুবিধার জন্য একটু আস্তে হচ্ছে কাজটা। আর y অ্যাক্সিস এর টাইটেল আবার লেআউটে গিয়ে এটা লিখে দেখে নাও কিরকম লাগে দেখতে, EMF in ভোল্ট। তাহলে চলে এলো। আমরা যখন আগে গ্রাফ পেপারে গ্রাফটা করতাম তখন এই গ্রাফ থেকেই কিন্তু আমরা
ইকুইভ্যালেন্স পয়েন্টটা বার করতাম। ইকুইভ্যালেন্স পয়েন্টটা আমাদের মোটামুটি এরকম একটা রিজিয়নে হতো, কিন্তু এই মুহূর্তে তো এই এক্সেল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে যদি আমরা করি খুব অ্যাকিউরেট ভ্যালুটা আসবে না। আমরা কি করব, আমরা মিন নাম্বার অফ ড্রপস অফ ডায়াক্রোমেট আর ডেলি ডেলেনটা ক্যালকুলেট করব। ডেলি ডেলেনটা যেখানে ম্যাক্সিমাম হবে সেটাই আমাদের তার করেসপন্ডিং মিন নাম্বার অফ ড্রপস অফ ডায়াক্রোমেটটাই আমাদের ইকুইভ্যালেন্স পয়েন্ট হবে। তাহলে ক্যালকুলেট করে নিই আমরা, ইকুয়াল টু মিন নাম্বার অফ ড্রপস মানে এটা প্লাস এটা বাই 2, ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, নয়তো কাজটা কিন্তু ঠিক হবে না। এটা তোমরা এইভাবে না করে অ্যাভারেজ হিসেবেও করতে পারো, তাতেও একই আনসার হবে। আর ডেলি হচ্ছে 0.402 মাইনাস 0.388, ডেল এন হচ্ছে 2 মাইনাস 0, ডেলি ডেল এন তো বুঝতেই পারছো, ইকুয়াল টু ডেলি বাই ডেল এন। তাহলে পুরো সবগুলো এটা একসাথে ধরে ড্র্যাগ করে নিলে আমরা টোটালটা পেয়ে যাচ্ছি। এখানে দেখে নিই আমরা ডেলি ডেল এনটা ম্যাক্সিমাম কোথায়, এটা হচ্ছে গিয়ে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, একটু হাইলাইট করে রাখলাম বোঝার সুবিধার জন্য। তার করেসপন্ডিং যে মেইন নাম্বার অফ ড্রপস অফ ডাইক্রোমেট সেটাই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্স পয়েন্ট। তাহলে এই পার্টিকুলার কেসে আমরা ইকুইভ্যালেন্স পয়েন্টটা পেলাম 10.5 ড্রপস। প্রথম কাজ কি এখান থেকে, প্রথম কাজ হচ্ছে আমাদের মোর সলিউশন যেটা টাইট্রেশন করেছি তার স্ট্রেংথটা বার করে নেব। 10.5 হচ্ছে ইকুইভ্যালেন্স পয়েন্ট। তোমরা ভিডিওটাতে দেখেছো এর আগে যখন আমরা পোটেনশিওমিটারটাকে দেখিয়েছিলাম এর ড্রপ কাউন্ট কি করে করব। আমরা তো পুরো কাজটা ড্রপসে করেছি, কিন্তু আমরা যা ক্যালকুলেশন করব সেটা তো ভলিউমে করব। সুতরাং আমরা ড্রপ কাউন্ট করেছিলাম যে 50 ড্রপস সমান সমান ডাইক্রোমেটের কত ভলিউম। তাহলে 50 ড্রপস সমান সমান আমার ক্ষেত্রে এসেছিল 2.4 মিলিলিটার, তাহলে 1 ড্রপ সমান সমান 0.048 মিলিলিটার, আর 10.5 ড্রপস সমান সমান কত, ইকুয়াল টু 10.45 স্টার 0.048 এত মিলিলিটার। তাহলে আমরা পেয়ে গেলাম ডাইক্রোমেট কতটা লেগেছে ইন ভলিউম। তাহলে এবার স্ট্রেংথ অফ মোর কি হবে, স্ট্রেংথ অফ মোর হবে কতটা ডাইক্রোমেট লেগেছে স্টার ডাইক্রোমেটের স্ট্রেংথ কতটা ডিভাইডেড বাই মোর কতটা নিয়েছিলাম 0.0252 নর্মাল। এটা আমাদের স্ট্রেংথ অফ মোর সলিউশন যা আমরা টাইট্রেট করেছি। নেক্সট কাজ কি, E0 ফেরিক ফেরাস বার করা। এই ফর্মুলাটা তো আমরা এর আগেই স্টাডি করেছি যে E cell equal to E0 ferric ferrous plus 2.303 RT by NF log of concentration of ferric ion by ferrous ion minus ESC। ESC টা কি না, ক্যালোমেল ইলেকট্রোড, যেটা আমাদের রেফারেন্স ইলেকট্রোড, তার যে EMF টা। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, তোমাদের ESC এর ভ্যালুটা সাপ্লাইড থাকবে, কিন্তু তার একটা টেম্পারেচার কারেকশন করতে হবে। এরকম একটা ফর্মুলা দেওয়া থাকবে 0.2415 minus 7.6 star 10 to the power minus 4 star T minus 25। এখানে আমাদের টিটা হচ্ছে 31, এটা B3 সেলে রয়েছে, সেই জন্য আমরা B3 টা সিলেক্ট করেছি, করে টেম্পারেচার কারেকশন করে আমরা ভ্যালু কত পেয়েছি 31 ডিগ্রি সেন্টিগ্রেডে না 0.23694। তারপর এই জায়গাটাতে চলে আসা যাক, এখানে আমরা কি করব, ESC টাকে যদি লেফট হ্যান্ড সাইডে দিয়ে দিই তাহলে সেটা E cell plus ESC হয়ে যাবে। এবার এই E cell plus ESC ভার্সেস এই লগারিদমিক পার্টটা যদি আমরা গ্রাফিক্যালি প্লট করি তাহলে সেই গ্রাফের ইন্টারসেপ্টটা থেকে E0 ফেরিক ফেরাসটা পেয়ে যাব। নেক্সট কাজ আমাদের কি, এখানে দেখো আমি অলরেডি E plus ESC টা ক্যালকুলেট করে রেখেছি। ফর্মুলাটা একটা দিলেই পরেই দেখতে পারবে যে উপরে N4 এ আমাদের এটা হচ্ছে N4, এখানে আমাদের ESC টা লেখা ছিল, সেখান থেকে আমাদের চলে এসেছে। নেক্সট কাজ কি আমাদের log x by n minus x। x টা কি, x টা হচ্ছে গিয়ে ফেরিক আয়নের কনসেন্ট্রেশন, আর সেটা প্রপোর্শনাল টু কি, কতটা ডাইক্রোমেট আমরা অ্যাড করেছি, যতটা ডাইক্রোমেট অ্যাড করব ততটাই ফেরাস থেকে ফেরিকে কনভার্টেড হয়েছে। প্রথম সেলটাতে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো না, কারণ ধরে নেওয়া হচ্ছে যখন কাজটা শুরু হয়েছে তখন কোনো ফেরিক আয়ন নেই। তাহলে ফেরিক আয়ন যদি না থাকে x এর ভ্যালুটা 0 হবে, তাহলে সুতরাং লগ এর কোনো মানে হবে না। সেকেন্ড ডেটাটা থেকে আমরা ক্যালকুলেট করব। x টা তো পেলাম, আর n টা কি, n টা হচ্ছে কি ইকুইভ্যালেন্স পয়েন্ট, মানে আমাদের এই ক্ষেত্রে 10.5 log টু দি বেস 10 x বাই আবার একটা ব্র্যাকেট শুরু করছি 10.5 মাইনাস x। আমাদের কিন্তু এখানে আরেকটা
সরি এক্সটা সিলেক্ট হয়নি, আরেকটা ব্র্যাকেট শেষ করতে হবে। পেয়ে গেলাম। ইকুইভ্যালেন্স পয়েন্টের আগে অবধি আমরা করব। ইকুইভ্যালেন্স পয়েন্ট একবার এসে গেলে তখন তো আর কোনো ফেরাস নেই, তখন পুরোটাই ফেরিকে কনভার্ট হয়ে যাচ্ছে। মোটামুটি এই পয়েন্টটাতে যদি আমরা লাইনটা টানি, দেখবে এটা খুব ভালো স্ট্রেট লাইন আমরা এখানে পাবো। জাস্ট একটা স্ক্যাটার প্লট নিচ্ছি, ট্রেন লাইন আঁকবো, ইকুয়েশনটা দরকার আছে আমাদের। লেআউটে গিয়ে টাইটেলস গুলো দিয়ে দাও। আমি জানি তোমরা এখন খুব ভালো শিখে গেছো, তবু একটা দিয়ে দিতে হলে হয়তো এক্স অ্যাক্সিসে হচ্ছে গিয়ে log x by n minus x আর y অ্যাক্সিসে হচ্ছে e plus ESCE। একটু কাছে নিয়ে যাও, দেখতে লাগবে। নেক্সট ট্রেন লাইন। ট্রেন লাইনে কি কি চাই আমরা? ইকুয়েশন এবং আর স্কোয়ার ভ্যালু। 0.996 মানে খুবই ভালো। ইচ্ছে করলে এটা আর একটু ট্রেন লাইন লেভেলে গিয়ে ডেসিমাল পয়েন্টস গুলোকে বাড়িয়ে দিতে পারো। তো মোটামুটি তোমাদের সবারই শেখা হয়ে গেছে। আমরা E0 পেলাম কি 0.6592 এবং সেটাই হচ্ছে আমাদের E0 ফেরিক ফেরাস 0.6592। আরেকটা ইজি ওয়ে আউট আছে এই E0টা ক্যালকুলেট করার জন্য। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে আমরা তো থিওরি পার্ট এটা দেখিয়েছিলাম যে এটা যদি আমাদের ইকুইভ্যালেন্স পয়েন্ট হয়, তার করেসপন্ডিং যে হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট, সেই হাফ ইকুইভ্যালেন্স পয়েন্টের করেসপন্ডিং ইএমএফ ভ্যালু, যেটাকে আমরা ই হাফ বলছি, সেটাই হচ্ছে গিয়ে E0 ফেরিক ফেরাস। এটা আমরা থিওরিতে ক্যালকুলেট করে দেখিয়েছিলাম কি করে হয়। আমাদের এখানে হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট কোনটা? 10.5 এর হাফ। 10.5 এর হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট ছিল। 10.5 এর হাফ মানে হচ্ছে 5.25। তাহলে আমরা ফোরকাস্ট ফাংশনটা ইউজ করে এখানে ই হাফটা বার করতে পারি। 5.25 কমা কোনটা আমাদের এখানে লিনিয়ার পার্ট? এই ইকুইভ্যালেন্স পয়েন্টের আগে অবধি এই যে পার্টটা, এটা লিনিয়ার পার্ট। এটার জন্য ফোরকাস্টের রিজিয়নটা ভ্যালিড। তাহলে এই পার্টটার জন্য y ভ্যালুটা কোথায়? মেজার্ড ইএমএফ এর করেসপন্ডিং ইকুইভ্যালেন্স পয়েন্টের আগে অবধি এই পার্টটা হচ্ছে কি আমার y। এরপরে করেসপন্ডিং কমা দিয়ে করেসপন্ডিং x এর ভ্যালুটা আনতে হবে। xটা হচ্ছে কি, একটু খেয়াল করে রাখবে যাতে x এবং y আমরা একই রিজিয়নটা করি, না করলে কিন্তু প্রবলেম। তাহলে ই হাফ পেয়ে গেলাম, আর E0 ফেরিক ফেরাস হচ্ছে এই ই হাফ প্লাস ESCE। এখান থেকে কত পেলাম? ফোরকাস্ট ফাংশন ইউজ করে 0.65902। আমরা আগেও কিন্তু প্রায় তাই পেয়েছি। সুতরাং দুটো প্রসেসে আমাদের অলমোস্ট একই বেরিয়েছে ফেরিক ফেরাসের E0 ভ্যালুটা। এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ।